প্রায় ৪৪ লাখ মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগ। আর হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৫,৪৩,৮৪৭। হাইকোর্টের যে কোনো মামলা আপিল বিভাগে যায় চেম্বার আদালত হয়ে, তাই চেম্বার আদালতকে বলা হয় আপিল বিভাগের গেটকিপার। তবে এতদিন একটি মাত্র চেম্বার দিয়ে সেই গুরুদায়িত্ব পালন করা হলেও বর্তমানে দুটি চেম্বার দিয়ে চলছে কার্যক্রম। চেম্বার বাড়ানোর এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করেন আইনজীবীরা। এখন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে। আমি মনে করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইতিহাসে এটা একটা মাইলফলক বিষয়। সামগ্রিকভাবে এর একটা অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে মামলার নিষ্পত্তি করার জন্য। মামলার গতিশীলতা বাড়াতে আপিল বিভাগের বেঞ্চ সংখ্যা এবং দক্ষ বিচারপতি নিয়োগের পরামর্শ দেন সিনিয়র এই আইনজীবী। ফুল কোর্টেরও আরেকটা বেঞ্চ দরকার। 2 বেঞ্চে এনাফ হচ্ছে না, জজের সংখ্যা অনেক কম। মানে খোদা না করুক একজন অসুস্থ থাকলেই ওই কোর্ট আর সিঙ্গেল বেঞ্চ ছাড়া বসতে পারে না। কাজে মূলত আপিল বিভাগের আরেকটা বেঞ্চ হওয়া দরকার, 3টে বেঞ্চ হওয়া দরকার। তাহলে আপিল বিভাগের হাইকোর্টের রায়ের এগেনস্টে যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব। অন্যদিকে গুণাগুণ বিচার ছাড়াই হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে গণহারে আপিলের সংস্কৃতি বিচার কাজকে ব্যাহত করতে পারে বলেও শঙ্কা রয়েছে আইনজীবীদের। রেগুলার মামলাগুলোর ক্ষেত্রেও অতি উৎসাহী হয়ে আপিল বিভাগে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা দেখেছি। সেটা বিগত সরকারের আমলেও এখনও সেটা কিন্তু ধারাবাহিকতা আছে। এতে আপিল বিভাগের আসলে কাজের ভলিউম বাড়তে থাকে, কিন্তু কোয়ালিটেটিভ আসলে কাজ করার সুযোগগুলো কমে যায়। আপিল বিভাগ থেকে ধরেন দেশের যে প্রত্যাশা বা নাগরিকদের যে চাওয়া পাওয়া, সেটা তো হচ্ছে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন ওনারা, এবং হচ্ছে এমন মৌলিক জায়গায় কাজ করবেন যেটা কাইন্ড অফ আইনের ক্ষেত্রে অনেকটা পলিসি মেকিংয়ের জায়গার মতো আপিল বিভাগের ভূমিকা। বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২৭,০০০। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজবাড়ীর আব্দুল গনি কাজ করতেন ঢাকার 6 সিজন হোটেলে। উত্তাল 24-এর গণ অভ্যুত্থানে অনেকের মতোই রাজপথে নামেন তিনি। 19শে জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীতে গুলিতে নিহত হন। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী লাকি আক্তার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটির ভাগ্যে নেমে এসেছে দুর্দশা। 2024 সালের সেপ্টেম্বরে গুলশান থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে গনি হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল মজিদ শেখ। তবে মামলার তদন্ত কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আমি খুনি হাসিনার বিচার করতে পারলাম না, আমার স্বামীর ন্যায্য বিচারটা পেলাম না। সে যে মারা গেল, তার কারণে, তার ঘাতকের আঘাতে গুলিতে মারা গেল, তার বিচারটা এখনো হইল না। 1.5 মাস পরে আমার দাদা মামলা করে গুলশান থানায়। এখনো পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। আমার বাবার হত্যাকাণ্ডের কোনো বিচার পাইনি, কোনো আসামি গ্রেপ্তারও হয়নি। গনির আমরা সুস্থ বিচার চাই। আমার এলাকার ভালো ছেলে ছিল। নির্বাচনের আগেই এই গনি হত্যার বিচারটা আমরা চাই। আমি বাড্ডা থানায় লেখাইছি, কেস করছিল গুলশান থানায়। আমি সুস্থ বিচার চাই। হত্যাকাণ্ডগুলোর বিচারে কয়েকটি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবীর আশা, আগামী বছরের শুরুতে কিছু মামলার রায় ঘোষণা হতে পারে। এত দ্রুত বিচারটা এগিয়ে যাচ্ছে এবং আমাদের প্রসিকিউশনটা খুব শক্তিশালী, বিজ্ঞ বিচারকরা আছেন। এই ব্যাপারে একেবারে আমি মনে করি জিরো টলারেন্স। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন খান ফোন রিসিভ করেননি। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়ে থাকা সাবেক এমপিদের বিলাসবহুল 24টি গাড়ি যেন এখন কাস্টমসের গলার কাটা। চলতি বছরের 28শে জানুয়ারি এসব গাড়ি তোলা হয় নিলামে। এগুলোর মধ্যে 10টির বিট পড়েনি। বাকি 14টি গাড়ি ভেদে দাম ওঠে সর্বনিম্ন 1 লাখ থেকে সর্বোচ্চ 3,10,00,000 টাকা। গাড়িগুলো দ্বিতীয় দফা নিলামে না তুলে রাজস্ব ঝুঁকি ও আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে গত 11 মার্চ এনবিআরকে চিঠি দিয়ে দিক নির্দেশনা চেয়েছে চট্টগ্রাম কাস্টমস। গেল বুধবার এক সভায় গাড়িগুলোর ব্যাপারে এনবিআর কোনো সিদ্ধান্ত দিতে না পারায় সারসংক্ষেপ পাঠানো হয় উপদেষ্টা পরিষদে। কিছু বিকল্প চিন্তা করছি, যেমন আমাদেরকে কোনো সরকারি সংস্থা অফার করেছে, ওনারা 60% প্রাইসে এটা নিতে চায়। যদি আমরা উপযুক্ত দাম না পাই, তাহলে এর
আরও ভালো ব্যবহার কিভাবে করা যায় সেটা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগুলোকে ব্যবহার করব। ডেফিনেটলি আমরা এগুলোকে রোদে পুড়ে আর কি বলে ওই যে বছরের পর বছর ফেলে এক্সকেপ করার পক্ষে না। বন্দরের শেডে দীর্ঘদিন পড়ে থাকায় গাড়িগুলোর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, যা সরকারের জন্য রাজস্ব ক্ষতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের ঝুঁকি তৈরি করছে মনে করছেন নিলাম ব্যবসায়ীরা। আর গাড়ি আমদানিকারকরা বলছেন নিলাম প্রক্রিয়া সংস্কারের কথা। তো অত দাম দিয়ে গাড়ি বাজারে বিক্রি হবে না। এই গাড়ি সর্বোচ্চ বাজারে বিক্রি হবে 3 থেকে 3.5 কোটি টাকা। গভর্নমেন্ট সংস্থাকে দিয়ে যদি 60%ও কভার করতে পারে তাহলে ওয়েল, কিন্তু নিলামে বিক্রি করে এটা সম্ভব না। পুরানো যে নিলাম পদ্ধতি, সেই নিলাম পদ্ধতির সংস্কার চাইতেছি আমরা। যেহেতু উনি বিষয়টা বুঝছেন, আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব, ওনার কাছে আমাদের দাবি হচ্ছে আপনি আজীবনের জন্য এনবিআর থেকে এটার সংস্কারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। 3346 সিসির ল্যান্ড ক্লুজার গাড়িগুলো সাবেক সংসদ সদস্যরা 95 লাখ থেকে 1 কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করে। নিলামে প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 9 কোটি 67 লাখ টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই উত্তাল সাগর, বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে উপকূলে। আর তাতেই মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ পয়েন্টের অন্তত 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। টানা বৃষ্টি, সাগরে অস্বাভাবিক জোয়ার আর ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এলেই প্রভাব পড়ে মেরিন ড্রাইভ সড়কে। সাগরে নৌকা নামানোর কারণেও ক্ষতি হচ্ছে সড়কটির। আমরা 0 পয়েন্টে যাব, এখন 0 পয়েন্টে যেতে পারলাম না, একমাত্র রাস্তার কারণে। মেরামতের জন্য সরকারের কাছে করব, যাতে এটা তাড়াতাড়ি করে, যাতে আমরা সুন্দরভাবে ঘুরতে পারি। এসব কারণে গেল বছরগুলোতে কক্সবাজারের নৈসর্গিক এই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে অস্থায়ীভাবে জিওব্যাগ ফেলা হলেও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় না। তাতে বসতি হারানোর সংখ্যায় প্রায় 2000 পরিবার। ভেঙে গেলে আমাদের এলাকার গরিব মানুষ বসতি বাড়িঘর আঙ্গিনা চলে যাবে। ছাপড়াং ট্যুরিজম পয়েন্ট পর্যন্ত প্রচুর ভেঙে গেছে। এটা আরো ত্বরিত সিদ্ধান্ত নিতে হবে যাতে ভাঙন রোধ করা যায়। তবে সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনী বলছে, ভাঙন ঠেকাতে তারা সিওয়াল নির্মাণের পরিকল্পনা করছে। এই অংশে নতুন করে কাজ হচ্ছে এবং এটা আমরা শোর প্রোটেকশনের কাজ হিসাবে সিওয়ালের কাজ তো করতেছি। হিমছড়িতে এবং পাটোয়ার থেকে যে সিওয়ালের প্ল্যান, ওইখানেও আমরা একই রকম সিওয়ালের প্ল্যান করতে চাচ্ছি। হোপফুলি এগুলো যেগুলো করতেছি এতে আমাদের রক্ষাবাদ যেটা সেটা হয়ে যাবে এবং রাস্তাও টেকসই হবে, কোনো সমস্যা হবে না। 80 কিলোমিটার দীর্ঘ এই পথটি কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। ডিবিসি নিউজ ডেস্ক। গত কয়েকদিন ধরে সিটি কর্পোরেশন বিল দিচ্ছে না এমন অভিযোগ এনে উন্নয়ন কাজ বন্ধ রাখার ঘোষণা দিচ্ছেন কতিপয় ঠিকাদার। গেল বৃহস্পতিবার 13 জন সাবকন্ট্রাক্টর রাস্তায় মানববন্ধন করে উন্নয়ন কাজ বন্ধের ঘোষণা দেয়। হঠাৎ সচিব সাহেব আসার পর আমাদেরকে বিশেষভাবে অন্যায়ভাবে হয়রানি করছে। আমরা কাজ করে 100% কাজ করার পরও বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক নোট দিয়ে ফাইলটা বন্ধ রাখছে। আমাদের বিলটা কোনো কারণ ছাড়াই 2 মাস, 2.5 মাস, 3 মাস ধরে হোল্ড করে রেখেছে। ফান্ডও আছে। যদিও প্রকৃত কোনো ঠিকাদারের বিল বন্ধ নেই বলেই জানাচ্ছে সিটি কর্পোরেশন। কর্মকর্তারা বলছেন, মূল ঠিকাদারের কাছ থেকে কাজ কিনে তারা সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, যা অবৈধ। আমার জনমতে এটা কোনো বৈধতা নাই। যে সাব ঠিকা বা প্রতিনিধির বিষয়, সেটার আসলে কোনো প্রাসঙ্গিকতা আছে বলে সেটা তাদের নিজেদের রিলেশন। তারা সুনির্দিষ্টভাবে বলতে পারুক বা বলুক যে তাদের কোন প্রকল্পের টাকা আটকে আছে। আর যারা এই ভিত্তিহীন কথাগুলো বলছে তাদের অন্য ইন্টেনশন থাকতে পারে। অন্যদিকে ঠিকাদাররা দাবি করছেন, সাবকন্ট্রাক্টে কাজ করা অবৈধ নয়, মূল ঠিকাদারের প্রতিনিধি হয়ে তারা কাজ করেন। বৈধতা তো অবশ্যই আছে। আমার প্রতিনিধি হিসাবে আমার তো সিগনেচার করা বিল আবার মেলা কয়টা নিয়েছে, আমার সিগনেচারের অনেক কয়টা বিল হয়েছে। প্রতিনিধি নিয়োগ দিয়ে তার মাধ্যমে কাজ তুলতে পারবেন, সাইট দেখাশোনা করবে, সে বিল উত্তোলন করবে, সমস্ত চিঠিপত্র আদান প্রদান করবে, সমস্ত দায়িত্ব তার। এগুলো পিপিআর 3 নিয়মেই আছে। আমাদের ফাইলগুলো বারংবার ক্রস চেকের নামে বারংবার এটাকে উপর নিচ করা হচ্ছে এবং আমাদের বিলগুলো কোনোভাবেই আমরা সঠিক সময়ে তো পাচ্ছিই না, সময় ওভার হয়ে যেও আমরা এই বিল সাবমিশন করছি, তাদের কোনো কেয়ার নাই।
সিটি কর্পোরেশনের দাবি কোনো উন্নয়ন কাজই বন্ধ নেই। আর আমাদের জানা মতে আমরা যাদের সাথে চুক্তিবদ্ধ তাদের কাগজপত্রই হচ্ছে আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য এবং সেই অনুযায়ী আমরা প্রস্তাব প্রেরণ করি। সরকারের উন্নয়ন কাজ বন্ধ রাখার সুযোগ নাই। সচেতন মহল বলছে ঠিকাদারদের কাজের মান ঠিক রাখতে নজরদারি বাড়াতে হবে সিটি কর্পোরেশনকে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। এই চিত্র সাতক্ষীরা শহরের। বৃষ্টির পানি আটকে তৈরি হয়েছে এমন অবস্থার। বছর বছর বর্ষা এলেই এমন চিত্র দেখা যায় সাতক্ষীরা শহরে। এবার বর্ষার শুরুতেই কয়েক দফা বৃষ্টিতে তলিয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ সব এলাকা। পৌরসভার 9টি ওয়ার্ড ছাড়াও শহরের লাপসা, ব্রহ্মরাজপুর এবং আশাশুনি উপজেলার বুধাটা ইউনিয়নের অধিকাংশ এলাকায় জলাবদ্ধ। পানিবন্দী কয়েক হাজার পরিবার। সাতক্ষীরা পুলিশ লাইন্স, ফায়ার সার্ভিস কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও ডুবে আছে। চলাচলের জন্য কেউ ভেলা, আবার কেউ ব্যবহার করছেন নৌকা। খুব সমস্যা হয়, ছেলেপিলে মাদ্রাসায় যায়, যেতে পারে না। পানির হাতে কিভাবে মুক্তি করবেন সেইটাই করেন কেন, 16টা বছর আমরা পানির পরে। রাস্তার সমস্যা, পানির সমস্যা, আমাদের কোনো ড্রেন নেই। আমাদের স্কুলে যাতে অনেক সমস্যা হয়, এখানে আমরা স্কুলে যাতে গিয়ে পড়ে যায়, আমাদের ড্রেস স্কুল ড্রেস ভিজে যায়। অপরিকল্পিত মৎস্যঘের দখল আর অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থায় এ পরিস্থিতি, এমনটাই বলছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। প্রতিনিয়ত এই পৌরসভার ভ্যাট ট্যাক্স সবই দেয়, কিন্তু পৌরসভার যে সকল সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলো তো ভোগ করা তো দূরে থাক, প্রতিনিয়তই কিন্তু দুর্ভোগের শিকার হয়। প্রশাসন লেভেল থেকে কেউ আমাদের সহানুভূতি করে না, এগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে না। তবে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পানি নিষ্কাশনের উদ্যোগের আশ্বাস প্রশাসনের। যে জায়গা থেকে অভিযোগ পাচ্ছি বা এরকম সমস্যা পাচ্ছি যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বা হয়েছে, তার সমাধানে আমরা কাজ করছি। কোথাও যদি এরকম ত্রাণের দরকার পড়ে আমরা সেখানে সরকারি ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক। শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য 1964 সালে চাঁদপুরে প্রতিষ্ঠিত হয় বিশেষ এই শিক্ষা প্রতিষ্ঠানটি। 100 জনের আবাসনের ব্যবস্থা থাকলেও নানা সংকটে অধ্যয়ন করছে 55 শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি চলছে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। একমাত্র বিদ্যালয়ের ভবনটি 2023 সালে ভেঙে ফেলার পর থেকে পাশের সরকারি শিশু পরিবারের জরাজীর্ণ ভবনে চলছে শ্রেণী কার্যক্রম। সেখানেও হেঁটে যেতে হয় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশ দিয়ে। শ্রবণ ও বাকশক্তি না থাকায় প্রতিনিয়ত থাকে দুর্ঘটনার আশঙ্কা। এখানে অবকাঠামো না থাকার কারণে, শ্রেণীকক্ষ না থাকার কারণে বর্তমানে তাদের লেখাপড়া খুবই বাধাগ্রস্ত হচ্ছে। এই স্কুলে আসতে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পাশ দিয়ে আসতে হয়। এখানে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে আমাদের বাচ্চারা। কোনো নার্স নেই, রয়েছে শিক্ষক সংকট। প্রতিষ্ঠানটিতে 22টি পদের বিপরীতে শূন্য পদ 13টি। দীর্ঘদিন যাবত এখানে কোনো একাডেমিক ভবন নেই, ফলে আমাদের শিক্ষা কার্যক্রম পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠানে চলমান রয়েছে। এই বিষয়গুলো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে জানানো হয়েছে। নানা বাধায় বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুরা পাচ্ছে না মানসিক বিকাশের পরিবেশ। শিক্ষার্থী আছে, তাদের থাকার ভালো ব্যবস্থা নেই, ইভেন তাদের শিক্ষার যে পরিবেশ থাকার দরকার সেই শিক্ষার পরিবেশটি নেই, সেখানে কোনো স্কুল নেই। বিশেষ করে চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানটি যেহেতু চট্টগ্রাম বিভাগে একমাত্র প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন করার জন্য আমি বিশেষভাবে প্রত্যাশা করছি। অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকট সমাধানে চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। শিশু পরিবারে একটি টিন শেড ভবনে গিয়ে ওরা লেখাপড়ার ক্লাস চালায়, তো বিষয়টা আমি কর্তৃপক্ষের নজরে আনি এবং আমি অফিস ভবন এবং আপনার যে বিদ্যালয় ভবন, স্টাফ কোয়ার্টার ইত্যাদি সব মিলিয়ে কিন্তু আমি একটা প্রস্তাব পাঠিয়েছি। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।